ওগো শুনছ, অবেলায় এ কি দুর্যোগ নামল! আকাশটা যেন ভেঙে মাথার উপর পড়ছে, আর বাতাসের শব্দে তো কান পাতা যাচ্ছে না। আমাদের এই ভাঙা ঘরটা, এই ঝাঁপটা আর কতক্ষণ সইবে বলো তো? সত্যি তো, এমন কালবৈশাখী তো আগে দেখিনি। মেঘের ডাক শুনে মনে হচ্ছে আকাশটা ফেটে যাবে। আমি তো ভেবেছিলাম আরও কদিন পর চালের খড়গুলো পাল্টাবো, কিন্তু তার আগেই প্রকৃতি এমন রুদ্রমূর্তি ধরল। সেই কতদিন ধরে বলছি ঘরটা মেরামত করো, চালের বাঁশগুলোতে ঘুণ ধরেছে। এখন তো মনে হচ্ছে আস্ত ঘরটাই উপড়ে নিয়ে যাবে ওই বাতাসে। আমরা এই মাঝরাতে বাচ্চাগুলো নিয়ে কোথায় দাঁড়াবো? তুমি একা ভয় পেও না, পুরো গ্রামেরই আজ একই অবস্থা। হাশেমদের ঘরের চাল তো মনে হয় এতক্ষণে উড়িয়ে নিয়ে গেছে। এই বিপদে কারোর কাছে সাহায্য চাওয়ার উপায়ও নেই। এই ঝড় বৃষ্টির মধ্যে তো বাইরে পা ফেলার উপায় নেই। চারদিকে অন্ধকার, আর যেভাবে বাজ পড়ছে তাতে তো বের হওয়াও মরণ। ঘরটা যদি মরমর করে ভেঙে পড়ে? শোনো, চিন্তা করো না। আমাদের গ্রামের ওই যে বিশাল পুরনো বটগাছটা আছে না, ওটার গোড়াটা একদম কোটরের মতো, অনেকটা জায়গা নিয়ে ফাঁকা হয়ে আছে। ওখানে বৃষ্টি পৌঁছায় না বললেই চলে। ওই বড় গাছের তলায় এই দুর্যোগে গাছের নিচে যাওয়া কি ঠিক হবে? ওটার ভেতরটা কি আদেও নিরাপদ, নাকি সাপখোপের ভয় আছে? আর এত বড় ঝড় সামলানোর মতো শক্তি কি ওই গাছের আছে? ওটা কয়েকশো বছরের পুরনো গাছ, কত ঝড় তুফান ওর ওপর দিয়ে গেছে। ওটার ভেতরটা অনেক চওড়া আর শুকনো। ঘর টিকবে না মনে হলেই আমরা দরকারি কিছু জিনিস নিয়ে ওখানে চলে যাব। কয়েকটা দিন অন্তত মাথা গোজার একটা শক্ত ঠাঁই হবে আমাদের। তাহলে কি এখনই কিছু শুকনো খাবার আর কাঁথা বালিশ গুছিয়ে নেব? যদি হঠাৎ করে চালটা উড়ে যায় তখন তো আর সময় পাব না। বাচ্চাগুলোকে তো আগে সরাতে হবে। হ্যাঁ, তুমি জলদি করে কিছু মুড়ি আর দরকারি কাপড় একটা পোটলায় ভরে নাও। আমি কুপিটা সামলে রাখছি। বাতাসের বেগ আরেকটু বাড়লেই আমরা বের হয়ে পড়ব। মা, তুমি এত রাতে কাঁথা বালিশ আর হাঁড়ি পাতিল পোটলায় ভরছ কেন? হ্যাঁ রে মা, ঘরের খুঁটিগুলো যেভাবে নড়ছে, যে কোনো সময় চালটা উড়ে যেতে পারে। কিন্তু মা, বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থায় আমরা কোন বাড়িতে গিয়ে আশ্রয় নেব? তোর বাবা বলল, ওই যে মুড়ের মাথার বিশাল বটগাছটা আছে না, ওটা শিকড়ের ভেতর বড় বড় কুঠুরি আছে। আমরা ওখানেই যাব। গাছের ভেতর? ওখানে কি মানুষের থাকার জায়গা হবে মা? আমি আমার পুতুলটা না নিয়ে কিন্তু কোথাও যাব না। পাগল মেয়ে, জান বাঁচানোই এখন দায়, আর তুই আছিস পুতুল নিয়ে? এই বিশাল গাছটা না থাকলে আজ এই মাঝরাতে আমরা ছেলেপুলে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতাম? চারদিকে যে হাহাকার চলছে, তাতে এই কুঠুরিটা আমাদের জন্য রহমত হয়ে এলো। ঠিক বলেছ, এই বটগাছটা শত বছর ধরে আমাদের গ্রামকে আগলে রেখেছে। দেখো, বাইরে কি ভীষণ ঝড় হচ্ছে, কিন্তু এই মোটা গুড়ির ভেতর বৃষ্টির একটা ফোঁটাও ঢুকতে পারছে না। আমরা এখানে একদম নিরাপদ। তুমি কি সব জিনিস ঠিকঠাক নিয়ে এসেছ? চালের পোটলা, দিয়াশালাই আর কুপিটা কি সাথে আছে? এই অন্ধকারে যদি আগুন না জ্বালাতে পারি, তবে তো বাচ্চাদের নিয়ে বিপদে পড়ব। হ্যাঁ, আমি সবকিছু গুছিয়েই এনেছি। এমনকি কিছু শুকনো লাকড়িও একটা প্লাস্টিকে মুড়িয়ে এনেছি, যাতে ভিজে না যায়। আমি এখনই কুপিটা জ্বালানোর ব্যবস্থা করছি। ছোট ভাইটা তো ভয়ে আমার কোল ছাড়ছেই না, আর মিনুও ভয়ে কুকড়ে আছে। এই কুঠুরির ভেতরটা তো বেশ চওড়া, মনে হচ্ছে আমরা এখানে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারব। শুধু আমরা নই, পাশের কুঠুরিতে দেখো বিমলার তার পরিবারও আশ্রয় নিয়েছে। বিপদে বাইরে আর বেরোয়ও না, বাতাসে যা তেজ তাতে গাছপালা ভেঙে পড়ছে। এখন এই আগুনের তাপটা একটু বাড়াও, বাচ্চাদের শরীর খুব ঠান্ডা হয়ে গেছে। তুমি চালডাল বের করো, আমি এই কুঠুরির এক কোণে পাথর দিয়ে চুলা বানিয়ে দিচ্ছি। এই বিপদের দিনেও যে আমরা একসাথে আছি, এটাই বড় কথা। ঘরটা ভেঙে গেলেও আমাদের প্রাণটা তো বেঁচে গেল। কাল সকালে ঝড় থামলে একবার আমাদের ভিটেটা দেখে আসতে হবে। ঘর আবার তোলা যাবে, আগে নিজেদের সুস্থ রাখতে হবে। রহমতের বউ, ঘরে আছো নাকি? তোমাদের কাছে কি একটু আগুন হবে গো? বাইরে থেকে আসার সময় আমার হাতের কলকিটা বৃষ্টিতে ভিজে একবারে নিভে গেছে। এখন আর কিছুতেই জ্বালতে পারছি না। বোন, ভেতরে এসো, আমার কাছে এখনও আগুন আছে। মিনুর বাপ খুব যত্ন করে দিয়াশালাইটা প্লাস্টিকে মুড়িয়ে এনেছিল। তুমি তোমার লাকড়িগুলো নিয়ে এসো, আমি আমার উনুন থেকে ধরিয়ে দিচ্ছি। বাঁচালে গো বোন, তুমি বড় উপকার করলে। আমার ছোট ছেলেটা ঠান্ডায় থর থর করে কাঁপছে। একটু আগুন না জ্বালালে ওর অসুখ হয়ে যাবে। তোমাদের কুঠুরিটা তো বেশ শুকনো আছে দেখছি। আমাদের দিকে তো একটু বৃষ্টির ছাটও ঢুকছে। আমাদের কুঠুরিটা একটু ভেতরের দিকে তো, তাই হয়তো জল ঢুকছে না। তুমি একটা কাজ করো, এখান থেকে একটু বেশি করে জ্বলন্ত লাকড়ি নিয়ে যাও, যাতে তোমার ওখানেও আগুনটা বেশিক্ষণ থাকে। আর শোনো, তোমার বাচ্চাটুকেও এখানে নিয়ে এসো। আগুনের পাশে বসলে ওর শরীরটা তাড়াতাড়ি গরম হবে। তুমি ঠিকই বলেছ বোন, আমি বরুণকে এখনই নিয়ে আসছি।
এই বড় গাছটা না থাকলে আমাদের আজ কী দশা হতো তাই ভাবছি। বাইরে যে হারে বাতাস বইছে, মনে হয় গ্রামের ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। ঠিক বলেছ, আমাদের ঘরটা তো মনে হয় আর নেই। আসার সময় মরমর করে ভাঙার শব্দ শুনেছি, তবে জানটা বেঁচেছে ওইটাই বড় কথা। ঘর আবার তোলা যাবে। তুমি কি সাথে করে কিছু খাবার এনেছ, নাকি আমাদের সাথেই দুটো খেয়ে নেবে? আমি তাড়াহুড়ো করে অল্প কিছু চাল আর ডাল এনেছিলাম, কিন্তু উনুনটা না জ্বালালে তো আর রান্না হবে না। তোমাদের এখানে যদি রান্না করো, তবে আমার হাঁড়িটাও পাশে বসিয়ে দিতাম। সবারই মিলে একসাথে বসে খেলে এই বিপদের রাতে বাচ্চারাও একটু সাহস পাবে। ওটা তো খুব ভালো কথা বললে বোন। একই উনুনে 2 হাঁড়ি চড়ানো যাবে। আমাদের এখানে জায়গাও অনেক। তুমি তোমার হাঁড়ি পাতিল নিয়ে এসো। আজকের রাতটা আমরা 2 পরিবার মিলেমিশেই এখানে কাটিয়ে দিই। তোমার মনটা সত্যিই বড় গো রহমতের বউ। এটা কিসের শব্দ হলো? আকাশ ভেঙে পড়ার মতো এমন বিকট আওয়াজ তো আগে শুনিনি। বাইরে মানুষের এত চিল্লাহাল্লা শুরু হলো কেন? একটু গিয়ে দেখো না কি হয়েছে। মনে হচ্ছে বড় কোনো গাছ আছাড় খেয়ে পড়ল। বাতাসের যে গর্জন, তাতে কোনো কিছুই তো আর আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। তুমি বাচ্চাদের আগলে ধরো, আমি একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি আসলে কি ঘটল। এই অন্ধকার আর ঝড়ের মধ্যে বাইরে যেও না গো, আমার খুব ভয় করছে। পাশের কুঠুরি থেকে বিমলদাও তো চিৎকার করছে মনে হচ্ছে। আল্লাহ না করুক কারো ওপর আবার গাছ ভেঙে পড়ল না তো। আমারও তাই মনে হচ্ছে। পাশের ওই মরা অশ্বত্থ গাছটার গুড়িটাই হয়তো ভেঙে পড়েছে। ওইটার তলায় একটা পরিবার আশ্রয় নিয়েছিল, আমি আসার সময় দেখেছি। তাদেরই হয়তো কোনো বিপদ হয়েছে। এই আর্তনত্ব সহ্য করা যাচ্ছে না। যদি সত্যি ওদের উপর কাজ পড়ে থাকে, তবে তো এখনই লোক জড়ো করা দরকার। তুমি একা গিয়ে কি করবে? বিমলদাওকেও সাথে নাও। মানুষগুলোর যদি কিছু হয়ে যায়, তবে তো সারা জীবন আফসোস থেকে যাবে। হ্যাঁ, আমি বিমলকে ডাক দিচ্ছি। এই বিপদের সময় আমরা যদি এগিয়ে না যাই, তবে তো মানুষগুলো না খেয়ে বা চাপা পড়ে মরে যাবে। তুমি কপিটা জ্বালিয়ে দরজার কাছে ধরো, আমি একটু সামনে গিয়ে দেখে আসছি কি অবস্থা। সাবধান থেকো কিন্তু, মাথার উপর কখন ডালপালা ভেঙে পড়ে তার কোনো ঠিক নেই। আমার বুকটা থকথক করছে। মানুষগুলোর কান্নার শব্দ যেন আরও বাড়ছে। তাড়াতাড়ি গিয়ে দেখো কাউকে উদ্ধার করা যায় কিনা। তুমি ঘরের ভেতরেই থাকো আর দোয়া করো। আমি দেখছি যদি ওদের টেনে বের করা যায়। গ্রামের আরও 2-1জনকে হয়তো ডাকা লাগবে। এই গুড়ি সরাতে অনেক মানুষের শক্তি দরকার হবে। বাচ্চাদের নিয়ে আমি এখানেই বসে আছি, তোমরা সাবধানে যাও। যদি দরকার পড়ে আমাদের এই কুঠুরিতে ওদের নিয়ে এসো। এখানে এখনও অনেক জায়গা আছে, আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। তুমি ঠিকই বলেছ, আগে ওদের জীবন বাঁচানো জরুরি। আমি যাচ্ছি, তুমি সাহস হারিও না। বিমল, ও বিমল, চলো তো দেখি পাশের গাছে কি সর্বনাশ হলো। ওরে আমার বাপরে, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? আল্লাহ, আমার ঘরবাড়ি সব নিলে নাও, কিন্তু আমার কোলের মানিককে কেন কেড়ে নিলে? এই অবেলার ঝড় কেন আমার সব শেষ করে দিল গো? ভাই, নিজেকে একটু সামলাও। আল্লাহ যা করেন তার উপর তো আমাদের কারো হাত নেই। এই বিপদের সময় এমন করে ভেঙে পড়লে বাকি মানুষগুলোকে কে দেখবে বলো? আমি কিভাবে সামলাবো রহিম? ও তো আমার চোখের মনি ছিল। কত আশা নিয়ে ওকে বুকে জড়িয়ে এই কুঠুরিতে আশ্রয় নিয়েছিলাম। এখন এই অন্ধকার রাতে আমি ওর নিথর দেহ নিয়ে কোথায় যাব? আমার সারা দুনিয়া আজ অন্ধকার হয়ে গেছে রহিম। আমি জানি তোমার কষ্ট পাহাড়ের মতো বড়। কোনো সান্ত্বনাতেই এই ক্ষত ভরবে না। কিন্তু দেখো, তোমার স্ত্রী আর বাকি ছেলেমেয়েরা তোমার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও তোমাকে এখন পাথর হতে হবে করিম ভাই। ওরা তো এখনো বুঝতেই পারছে না ওদের ভাইটা আর নেই। আমি ওদের কি জবাব দেব যখন ওরা সকালে উঠে ওর খোঁজ করবে? এই রাক্ষসী ঝড় আমার সব স্বপ্ন গুড়িয়ে দিয়ে গেল। আমি এখন কার জন্য বাঁচব? শোক করার অনেক সময় পাবে ভাই, কিন্তু এখন আমাদের শক্ত থাকতে হবে। ঝড় এখনও থামেনি, যে কোনো সময় আরও বড় বিপদ হতে পারে। চলো, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো প্রাণহানি না হয়। তুমি ঠিকই বলেছ রহিম, কিন্তু আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু আগেও ও আমার কাছে ভাত চেয়েছিল, আমি দিতে পারিনি। সেই আক্ষেপ কি কোনোদিন মিটবে? আমার সোনার জাদুটা না খেয়েই চলে গেল। থাক করিম ভাই, আর কান্না করিস না, ধৈর্য ধর। মৃত সন্তানকে নিয়ে এভাবে ভেঙে পড়লে গ্রামের অন্য মানুষেরাও সাহস হারিয়ে ফেলবে। এখন সবুর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সব ঠিক করার মালিক ওপরমালা। তুমি আমার ভাই হয়ে পাশে আছো বলেই এখনো নিঃশ্বাস নিচ্ছি। আমার এই দুর্দিনে আমাকে একা ছেড়ে দিও না রহিম। ওগো দেখো, আমাদের সাজানো গ্রামটার আর কিছুই বাকি নেই। চারিদিকে শুধু ভাঙা ঘরবাড়ি আর উপড়ে পড়া গাছপালা পড়ে আছে। কাল রাতে যে এই পথ দিয়ে হেঁটে গিয়েছিলাম, আজ চেনার উপায় পর্যন্ত নেই।
ঠিকই বলেছ, গ্রামটা যেন এক রাতেই শ্মশান হয়ে গেল। মানুষের তিল তিল করে গড়া স্বপ্নগুলো আজ মাটির সাথে মিশে আছে। আমাদের নিজের ঘরের দিকে তো তাকানোই যাচ্ছে না। পুরো চালটা উড়ে গিয়ে ওই পুকুর পাড়ে পড়ে আছে। এখন আমরা থাকব কোথায় আর খাবই বা কি? হাহাকার করে আর লাভ নেই। গ্রামটা এভাবে শেষ হয়ে গেলেও আমাদের তো বেঁচে থাকতে হবে। সব আবার নতুন করে গড়তে হবে, মাটি সরিয়ে খুঁটি পুঁততে হবে। কিন্তু এত টাকা আর লোকবল আমরা কোথায় পাব বলো? সবারই তো একই দশা, কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থায় নেই। শোনো, বিপদে ভেঙে পড়লে বিপদ আরও চেপে ধরে। আমরা সবাই মিলে যদি হাত লাগাই, তবে অল্প অল্প করে সবকিছু ঠিক করা সম্ভব। করিম ভাইয়ের কথা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে। ঘর হারানোর চেয়েও বড় শোক তো ওর ঘরে। ওর ছোট ছেলেটার দাফনও তো আজ করতে হবে। এই ধ্বংসযজ্ঞের মাঝে ওর পরিবারকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? আমি করিমের কাছেই যাচ্ছি। ওকে সাথে নিয়ে আগে কবর খোঁড়ার ব্যবস্থা করতে হবে। তারপর সবাই মিলে একে একে সবার ঘর ঠিক করার কাজে হাত দেব। তুমি যাও, আমি দেখি গ্রামের অন্য মেয়েদের সাথে মিলে কিছু শুকনা খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ছোট ছোট বাচ্চাগুলো কাল রাত থেকে না খেয়ে আছে। আমাদের যা সামান্য চাল বেঁচে আছে তা দিয়েই আজ সবার মুখে অন্তত কিছু অন্ন তুলে দিতে হবে। তোমার এই সাহসটাই আজ আমাদের সবচেয়ে বড় শক্তি। তুমি যাও, মা বোনদের সামলাও, আমি পুরুষদের নিয়ে কাজে নামছি। ইনশাআল্লাহ একতাই আমাদের আবার নতুন করে মাথা তুলে দাঁড়ানোর শক্তি দেবে।